জ্বালানিতে ভর্তুকির বাইরেও লাগবে ৩৬,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে বড় অঙ্কের অতিরিক্ত ভর্তুকির চাপ, বললেন অর্থমন্ত্রী। সায়দাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টারে মোবাইল কোর্ট অভিযান, যাত্রীদের স্বস্তি, কর্মসংস্থান ও বিকল্প ব্যবস্থার দাবি বাস মালিকদের। যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত। এলএনজি এলপিজি নিয়ে ১৫ এপ্রিলের মধ্যে আসছে ৫ জ্বালানি জাহাজ। লেবাননে হামলা বন্ধ না হলে কোনো আলোচনায় অংশ নেবে না ইরান, জানালো তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে কঠোর অবস্থান। এবং মেসির পুরনো গোল দেখে অনুপ্রাণিত আলভারেজ ফ্রি কিকেই জাল কাঁপালেন বার্সার বিপক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপর ভর্তুকির চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থ বছরের মার্চ থেকে জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির বাইরে সরকারকে অতিরিক্ত প্রায় ৩৬,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে। শুক্রবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় এই অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন হচ্ছে। এর ফলে একদিকে বাজেট ঘাটতি বাড়বে, অন্যদিকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আমদানি ব্যয় বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। অর্থমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বেড়ে গেছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা দিতে হবে। এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়াবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও প্রভাব ফেলবে। রাজধানী সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টার যানজট ও যাত্রী ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কাউন্টার সরাতে নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি কাউন্টার সিলগালা করেছে। অভিযানে অনেক যাত্রী স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, অবৈধ কাউন্টার অপসারণ হলে যানজট কমবে এবং ভোগান্তি দূর হবে। তবে বাস মালিকদের দাবি, এই অভিযানের ফলে অনেক কর্মচারী বেকার হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, তাই বিকল্প ব্যবস্থা জরুরি। আর পুলিশ বলছে, অবৈধ কাউন্টারগুলোকে নির্ধারিত টার্মিনালে স্থানান্তর করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিস্তারিত আব্দুল্লাহ আল কাউসারের রিপোর্টে। রাজধানী সায়দাবাদ এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টার দীর্ঘদিন ধরেই সৃষ্টি করছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি। এসব কাউন্টার সরাতে নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি কাউন্টার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন কিন্তু কথা বলতে পারবেন না যে আমাদের উপর জুলুম করা হয়েছে, ঠিক আছে না? আপনাকে আমরা সময় দিচ্ছি। স্যার আমার কিন্তু স্যার বাড়ি আমি স্যার আমি কিন্তু ট্যাক্স পে করি স্যার। বাড়ির মতো তো এটা দিতেই পারেন না। আমরা জন্ম থেকে আমরা এডিট করে আসছি, যেটা সত্যি কথা স্যার। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এডিট করে খাই, মানে ভাড়া দিয়ে খাই স্যার। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। তাদের আশা, অবৈধ কাউন্টার অপসারণ করা গেলে সায়দাবাদ এলাকায় যানজট কমার পাশাপাশি কমবে যাত্রীদের ভোগান্তিও। কাউন্টার রাস্তার উপরে টেবিল নিয়ে নিয়ে বসে, আবার রাস্তার পাশে আছে, এগুলো কোনো স্থায়ী কোনো কাউন্টার না। এখানে একটা দালাল চক্র কাজ করে, দালাল চক্রের মাধ্যমে আমাদের যে প্যাসেঞ্জার আছে ওনারা আবার প্রতারিত হয়। 500 টাকার ভাড়া 600 টাকা, 600 টাকার ভাড়া 1000 টাকা পৌঁছে নেয়। সেক্ষেত্রে এখানে অস্থায়ী কাউন্টার না করে কোনো একটা জায়গায় নির্দিষ্ট সুন্দর করে একটা স্থায়ী কাউন্টার দিলে এটা যাত্রীর জন্য সুবিধা হবে। যদি একটা নির্দিষ্ট স্থানে করে দেয় এবং যাত্রীরা যেতেও সুবিধা, এবং ভাড়াটা ধরো লোকাল ভাড়াটা একটা ফিক্স, ডাইরেক্ট ভাড়াটা আরেকটা ফিক্স, এবং যাত্রী বসার একটা স্থান, ওয়াশরুম, এগুলো সব কিছু যদি সেটিং করে তাহলে যাত্রীর জন্য অবশ্যই সুবিধা হয়। তবে ভুক্তভোগী বাস মালিক পক্ষ বলছেন, এই অভিযানের ফলে অনেক কর্মচারী বেকার হয়ে পড়বেন, তাই বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এখন আমরা কোথায় যাবো বলেন? আমরা হলাম শ্রমিক মানুষ, আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য, কাউন্টারে ব্যবসা। এখন তো এখানে বন্ধ করে দেয়, তাহলে আমাদের রিজিক হাত দিছে, আমাদের কিছুই বলার নাই। কারণ জোর যার বিচার আল্লাহ করবো। এই দেখেন সবাই শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। এখন কেউ চিন্তাই করবো, কেউ ডাকাতি করবো, কেউ হলে বাবার ব্যবসা করবো। আমরা শ্রমিক, আমরা কর্ম করে খাই, আমাদের এখানে হাত দেয়, তাহলে আমাদের কোনো অপশন নাই। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ বাস কাউন্টারগুলোকে নির্ধারিত টার্মিনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই যানজট নিরসনের জন্য মূলত এই বাস কাউন্টারগুলোকে টার্মিনালের ভিতরে নেওয়ার যে প্রক্রিয়া, এটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজকে ইতিপূর্বে এই ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে অনেকবার অবহিত করা হয়েছে এবং অনেক দিন থেকে তাদেরকে টার্মিনালের ভিতরে যাওয়ার জন্য অনুরোধ সহ বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সর্বশেষ গতকাল থেকে যেটা শুরু হয়েছে যে আমাদের অবৈধ যে কাউন্টারগুলো আছে এগুলি সিলগালা করা হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশ পথ সায়দাবাদ এলাকা দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার যাত্রী। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো এখানে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। যানজটও একটা শৃঙ্খলা ফিরে আসবে আমি মনে হয়, কারণ আমরা এখন দৌড়াদৌড়ি করে এই কাউন্টার ওই কাউন্টার, একটা নির্দিষ্ট স্থান হলে আমরা চিনলাম, চেনার পর এখানে চলে আসলাম। এখন তো আমরা চিনতেছি না কোন জায়গায় লোকাল বাস, কোন জায়গায় ডাইরেক্ট বাস, কোন জায়গায় এসি বাস। নতুন করে সরকার আসছে, নতুন করে পরিকল্পনা নিলে এটা যাতে সুষ্ঠুভাবে হয়, যাত্রীদের যাতে ভোগান্তি কমে, আমরা যাতে শান্তিমতো এবং যানজট মুক্তভাবে যদি আসা যাওয়া করতে পারি, প্রত্যাশায় নতুন সরকারের কাছে। সরকার একটা প্ল্যান মোতাবেক একটা কাজ বাস্তবায়ন করে তাদেরকে ওইভাবে ব্যবস্থা করে দিলে তারাও নিয়মের ভিতরে আসলো, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চললে আশা করি যাত্রীরা সুবিধা পাবে। তবে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি যদি নির্দিষ্ট বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে এই এলাকায় কমতে পারে যানজট, ফিরতে পারে স্বস্তি যাত্রী চলাচলেও। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী 15 এপ্রিলের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে অন্তত 5টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি থাকবে। শুক্রবার মালয়েশিয়া থেকে 2470 টন এলপিজি নিয়ে মর্নিং জেলি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 69,000 টন এলএনজি নিয়ে ইএমইআই মহেশখালীর এফএসআরইউতে আসবে। 11 এপ্রিল কংটং, 13 এপ্রিল পল এবং 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ম্যারান গ্যাস হাইড্রা আসার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, 5টি জাহাজ সমুদ্র পথে রয়েছে এবং বার্থিং অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আরপিজিসিএল জানিয়েছে, চলতি মাসে মোট 9টি এলএনজি জাহাজ আসবে। মার্চে 8টি জাহাজে প্রায় 6 লাখ টন এলএনজি আমদানি করা হয়েছিল। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটো পার্কিং এর জেরে ব্যবসায়ীর আঘাতে আব্দুল লতিফ নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় শাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। আটককৃত জসিম মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আদাবাড়ির এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এলাকায় অটোরিকশা রাখাকে কেন্দ্র করে টায়ার দোকান মালিক জসিমের সঙ্গে চালক আব্দুল লতিফের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম তাকে কিল ঘুষি মারলে লতিফ মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা দোকানি জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে। উনি সেবা চাকার দোকানের এখানে রিক্সা রাখছি, রাইকা উনি প্রস্রাব করছে। তো চাকার দোকানদার বলছে যে এখানে রিক্সা রাখছো কেন, রিক্সা একটু সামনে নিয়ে যাও, আমার গাড়ি আসছে। তো উনি বলতেছে যে রিক্সাটা আমি তো সরকারি জায়গায় রিক্সা রাখছি, আমি রিক্সা সরাব মুখে। তো সরানি এই কথা কইছে, পরে বলে এটা সরাইছে। পরে তো উনি মনে হয় আমি শুনছি আর কি যে ধাক্কা ধুকা মনে দিছে, দেওয়ার পরে উনি বলে পড়ে গেছে। বরপা এলাকায় একজন লোকের মৃতদেহ পড়ে আছে।
সেই বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি যে এক ভদ্রলোক, উনি মৃত আব্দুল লতিফ, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা। তাকে এখানে জনসাধারণ ঘিরে রাখছে। আমরা তার লাশটা হেফাজতে নিই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ এবং যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তারা পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কোনো আলোচনায় অংশ নেবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার আগে ইরানের পক্ষ থেকে এই অবস্থান জানানো হয়। ফার্স্ট নিউজ এজেন্সি এক অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, ইরানি আলোচক দল এখনও ইসলামাবাদে পৌঁছায়নি এবং যুক্তরাষ্ট্রের আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। ইরান পাকিস্তানকে জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না হলে তারা কোনো বৈঠকে অংশ নেবে না। তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, যা ইরানি গণমাধ্যম অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনার শর্ত হলো লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ২রা মার্চ থেকে এখন পর্যন্ত ১,৭৩৯ জন নিহত এবং ৫,৫০০-এর বেশি আহত হয়েছে। ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরও বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বার্সেলোনার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের ২-০ গোলের জয়ে জাদুকরী ফ্রি কিক গোল করে আলোচনায় এসেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। ম্যাচে হাফ টাইমের ঠিক আগে নেওয়া সেই গোলের পেছনে নিজের অনুপ্রেরণা হিসেবে লিওনেল মেসিকে স্মরণ করেন তিনি। ইএসপিএনকে আলভারেজ বলেন, ক্যাম্প নুতে লিভারপুলের বিপক্ষে মেসির ২০১৯ সালের গোল বারবার দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। অনুশীলনে ব্যর্থ হলেও ম্যাচে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান তিনি। চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এদিকে আলভারেজকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ বাড়ছে। বার্সেলোনা ও আর্সেনাল তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তবে অ্যাটলেটিকো প্রেসিডেন্ট এনরিক শেরেজো জানিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ক্লাব তাকে ছাড়বে না। বার্সেলোনা নতুন ফরওয়ার্ড খুঁজছে লেভানডোভস্কির চুক্তি শেষ হওয়ায়। তবে আলভারেজ বলেন, তিনি এখনও ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না, দলকে এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছেন। দ্বিতীয় লেগ নিয়েও সতর্ক থাকার কথা জানান তিনি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানিতে ভর্তুকির বাইরেও লাগবে ৩৬,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে বড় অঙ্কের অতিরিক্ত ভর্তুকির চাপ, বললেন অর্থমন্ত্রী। সায়দাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টারে মোবাইল কোর্ট অভিযান, যাত্রীদের স্বস্তি, কর্মসংস্থান ও বিকল্প ব্যবস্থার দাবি বাস মালিকদের। যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত, এলএনজি এলপিজি নিয়ে ১৫ এপ্রিলের মধ্যে আসছে ৫ জ্বালানি জাহাজ। লেবাননে হামলা বন্ধ না হলে কোনো আলোচনায় অংশ নেবে না ইরান, জানালো তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে কঠোর অবস্থান। এবং মেসির পুরনো গোল দেখে অনুপ্রাণিত আলভারেজ, ফ্রি কিকেই জাল কাঁপালেন বার্সার বিপক্ষে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল ৫টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।